হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ট্রানজিস্টর বায়াসিং পড়ব। কোর্স টাইটেল ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স। এর আগে ইন্ট্রোডাকশন টু ট্রানজিস্টর, ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স, ট্রানজিস্টর কনফিগারেশনস এই লেকচার ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে হবে। Intended learning objectives. After completion of the lecture video, a student will be able to define DC load line, draw DC load line superimposed on transistor output characteristics, identify the need of biasing in BJT circuits, identify three basic configurations of biasing in BJT, draw topology of fixed bias circuit, draw topology of collector to base bias circuit, draw topology of voltage divider bias circuit. কমন এমিটার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। অলরেডি আমরা ট্রানজিস্টর ক্যারেক্টারিস্টিক্স এই লেকচার ভিডিওতে দেখেছি। যখন একটা ট্রানজিস্টর থাকে, ফর এক্সাম্পল ধরো আমি এখানে কমন এমিটার কনফিগারেশন অফ বিজেটি নিয়েছি, তাহলে সেখানে যে ভেরিয়েবলস গুলো রয়েছে, একটা হচ্ছে ইনপুট কারেন্ট যেটা হচ্ছে বেস কারেন্ট, ইনপুট ভোল্টেজ যেটা হচ্ছে এমিটার টু বেস ভোল্টেজ ভিবিই, আউটপুট কারেন্ট আইসি বা কালেক্টর কারেন্ট, আর আউটপুট ভোল্টেজ বা ভিসিই। এই চারটে প্যারামিটারের মধ্যে আমরা যখন আউটপুট প্যারামিটার্স মানে কালেক্টর কারেন্ট ভার্সেস ভিসিই, কালেক্টর টু এমিটার ভোল্টেজ, এটা যদি প্লট করি কিপিং দ্য বেস কারেন্ট কনস্ট্যান্ট, তাহলে সেই ক্যারেক্টারিস্টিক্সটাকে আমরা ট্রানজিস্টর কমন এমিটার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স বলে থাকি। এবং আমরা পড়েছিলাম যে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর তিনটে রিজিয়ন হয়: স্যাচুরেশন রিজিয়ন, কাট অফ রিজিয়ন, আর অ্যাক্টিভ রিজিয়ন, যেখানে অ্যাকচুয়ালি ট্রানজিস্টরটা অ্যাম্প্লিফিকেশন করতে সম্ভব হচ্ছে। এবং আমরা একটা পার্টিকুলার বেস কারেন্ট যখন কনস্ট্যান্ট রাখছি, তার করেসপন্ডিং আমরা একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি। আবার যখন বেস কারেন্ট আর একটু বাড়িয়ে দিলাম, আরেকটা নতুন আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি। এইভাবে বিভিন্ন ইনপুট বেস কারেন্টে করেসপন্ডিং কালেক্টর কারেন্ট কালেক্টর টু এমিটার ভোল্টেজের রেসপেক্টে কিভাবে চেঞ্জ করবে, সেটাই হচ্ছে কমন এমিটার বা যে কোনো কনফিগারেশনের ক্ষেত্রে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। আমরা আলোচনার জন্য শুধুমাত্র কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্স দেখছি, যেহেতু কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্সকেই আমরা অ্যাম্প্লিফিকেশনের জন্য সব থেকে বেশি ইউজ করে থাকি। ডিসি লোড লাইন. When the transistor is given the bias and no signal is applied at its input, the load line drawn at such condition can be understood as DC condition. There will be no amplification as the signal is absent. হয়তো কিছুই বোঝা গেল না। আমরা দেখি ডিসি লোড লাইন কাকে বলে। তার জন্য প্রথমেই ধরো আমরা একটা কমন এমিটার ক্যারেক্টারিস্টিক্সকে দেখলাম, এবং এখানে আমরা সার্কিটটা অলরেডি দেখেছি। তো এইরকম অবস্থায় একটা ট্রানজিস্টরকে যখন আমরা সমস্ত বায়াসিং সিগন্যাল দিয়েছি, কিন্তু ইনপুটে কোনো আলাদাভাবে এসি সিগন্যাল দিইনি যেটাকে ওকে অ্যাম্প্লিফাই করতে হবে, এইরকম অবস্থায় যদি আমরা in the common emitter circuit shown applying KVL in the loop, in the output collector loop, এই লুপে যদি আমরা KVL Kirchhoff's voltage law লাগাই, তাহলে আমরা দেখতে পাবো VCE will be VCC minus IC into RC, এই ড্রপ। তো এই Kirchhoff's voltage lawটা আমরা লিখে নিলাম। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি, IC কে আমরা লেফট হ্যান্ড সাইডে আনি, তাহলে IC ভার্সেস VCE, এই ইকুয়েশনটা আমরা এরকম পাবো: IC ইকুয়ালস টু VCC বাই RC মাইনাস VCE বাই RC। এখানে আমরা যদি আউটপুট ভেরিয়েবলটা ধরি হচ্ছে IC, আর আরেকটা ভেরিয়েবল ধরি হচ্ছে VCE, তার মানে আমরা যদি IC কে Y এর মতন দেখি আর VCE কে আমরা X এর মতন দেখি, যেহেতু এখানে ভিসিসি আর আরসি ফিক্সড, তাহলে এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশনের মতন। y ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যেখানে এম বা স্লোপ হচ্ছে কত না -1/RC, আর
যেখানে কনস্ট্যান্ট ইন্টারসেপ্ট হচ্ছে ভিসিসি বাই আরসি। তাহলে এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি, যখন কিনা কমন এমিটারে কোনো এসি সিগন্যাল দিইনি, শুধুমাত্র বায়েস সিগন্যাল দিয়েছি, এবং আউটপুট বা কালেক্টর লুপে আমি কেভিএল লাগিয়ে এই ধরনের একটা ইকুয়েশন পেয়েছি। এই ইকুয়েশন যেটা আমরা শুধুমাত্র ডিসি বায়াসিং প্রোভাইড করে একটা বিজেটিতে পেলাম, তাকেই আমরা ডিসি লোড লাইন বলছি। লোড লাইন কেন বলছি? কারণ এটা লোড বা আউটপুট সাইডের ক্যারেক্টারিস্টিক্স। আর ডিসি কেন বলছি? কারণ এই অবস্থায় কোনো এসি সিগন্যাল আমরা অ্যাড করছি না। এবং আমরা যেহেতু দেখলাম যে এই ডিসি লোড লাইন অ্যাকচুয়ালি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তাহলে সেই স্ট্রেট লাইনের এক্স আর ওয়াই ইন্টারসেপ্ট গুলো কিভাবে হবে? না, এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে সেটা কাট করবে তার জন্য তোমরা এখানে আইসির ভ্যালুটা 0 করে দেবে, কারণ ওয়াই তখন 0 হবে এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টে। সেই এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টের ভ্যালু হবে ভিসিসি কমা 0, আর দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট উইল বি 0 কমা ভিসিসি বাই আরসি। কেন? কারণ যেখানে ওয়াই অ্যাক্সিস, সেখানে আমরা ভিসিসির ভ্যালুটাকে ভিসিইর ভ্যালুটাকে 0 লিখে দেব। তাহলে করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু হবে, অর্ডিনেট ভ্যালু হবে ভিসিসি বাই আরসি। তো এইভাবে আমরা ডিসি লোড লাইনটা পেলাম, এবং পরবর্তী স্লাইডে আমরা একটা ট্রানজিস্টর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর ওপর এই ডিসি লোড লাইনটাকে সুপার ইম্পোজ করব, চাপিয়ে দেব, দিয়ে দেখব কিরকম দেখতে হচ্ছে। এবার আমরা ডিসকাস করব অপারেটিং অর কুইসেন্ট অর কিউ পয়েন্টস কাকে বলে। যেটা বললাম আগের স্লাইডে, if we draw the DC load line on the output characteristics of the BJT, then the intersecting points are called the operating or quiescent or Q points. তো আমরা দেখো এই ডায়াগ্রামটাতে প্রথমে দেখতে পাচ্ছি যে আইসি ভার্সেস ভিসিই, সেখানে যদি বেস কারেন্ট আমরা বিভিন্ন প্যারামিটারে কনস্ট্যান্ট রাখি, তাহলে আমরা ট্রানজিস্টর, কমন এমিটার, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেলাম। তার উপরে দেখো এই যে স্ট্রেট লাইন ইকুয়েশন যেটা আমরা ডিরাইভ করলাম আগের স্লাইডে, সেটা হচ্ছে ডিসি লোড লাইন, যার এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে ভিসিসি কমা 0, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে ভিসিসি বাই আরসি কমা 0। এবং এইরকম অবস্থায় দুটো কার্ভ, ডিসি লোড লাইন আর ট্রানজিস্টর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সকে যখন আমরা সুপার ইম্পোজ করলাম বা একসাথে আঁকলাম, তখন যে পয়েন্টগুলোতে ইন্টারসেক্ট করছে এই দুটো ক্যারেক্টারিস্টিক্স এবং ডিসি লোড লাইন, সেই পয়েন্টগুলোকে আমরা অপারেটিং পয়েন্ট অফ দ্য ট্রানজিস্টর বলছি, বা কুইসেন্ট। কুইসেন্ট কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে স্থির। তো কিউ পয়েন্ট বা কিউসেন্ট পয়েন্ট হচ্ছে স্থির পয়েন্ট, কারণ একবার যখন একটা ট্রানজিস্টর একটা পার্টিকুলার বেস কারেন্টে অপারেট করছে আর তার বায়াসটাকে আমরা ফিক্স করে দিলাম, তখন সে একমাত্র এই ভ্যালু যেখানে ইন্টারসেক্ট করছে সেই ভ্যালু অফ কালেক্টর কারেন্ট এবং সেই ভ্যালু অফ কালেক্টর টু এমিটার ভোল্টেজই প্রদর্শন করবে, সেটা ফিক্স থাকবে। যতক্ষণ না আমরা বায়াসিং ভোল্টেজের ভ্যালু চেঞ্জ করব, বা বায়াসিং রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করব, বা আমরা বেস কারেন্টের ভ্যালু চেঞ্জ করব, ততক্ষণ কিন্তু ট্রানজিস্টর ওই পয়েন্টে স্থির থেকে অপারেট করবে। সেই জন্য এর নাম হচ্ছে কুইসেন্ট অর কিউ পয়েন্টস। এবার এই যে বায়াসিংটা করা হলো, যদিও আমরা ডিটেলসে বায়াসিং কাকে বলে পরবর্তী স্লাইডে দেখছি, আফটার দিস বায়াসিং ইজ ডান, now an AC signal is applied in the input terminals of the BJT, and that will get magnified or amplified at the output. বায়াসিং করে ট্রানজিস্টরটাকে রেডি করে দেওয়া হলো যে তুমি এবার এই অপারেটিং পয়েন্টে কাজ করবে। এবার এই অবস্থায় আমি ট্রানজিস্টরকে একটা ইনপুট এসি সিগন্যাল দিলে সে সেটাকে আউটপুটে অ্যাম্প্লিফাই করে একটা অন্য ম্যাগনিটিউডের এসি সিগন্যাল দেবে। অনেকটা এরকম হচ্ছে, তোমরা যখন পরীক্ষা দিতে যাও, তোমরা বাড়ি থেকে অনেক প্রশ্ন, অনেক ধরনের সাজেশন সেগুলো দেখে নিজেদের তৈরি করে যাও, তো সেটা হচ্ছে বায়াসিং। এবার সেই প্রস্তুতির উপরে ভিত্তি করে যখন প্রশ্নপত্র আসে, যা পড়েছো, যা সাজেশন নিয়েছো, তার উপর ভিত্তি করে তুমি পরীক্ষাটা দিচ্ছ, সেটা হচ্ছে এসি সিগন্যাল বা এসি সিগন্যালের ম্যাগনিফিকেশন বা অ্যাম্প্লিফিকেশন। অর্থাৎ তোমার যদি প্রস্তুতিটাই না থাকে, তাহলে হঠাৎ করে যদি পরীক্ষা হলে তোমাকে একটা প্রশ্ন ফেস করতে দেওয়া হয়, তুমি কিন্তু সেটা অ্যাটেম্প্ট করতে পারবে না। তাই বায়াসিং অফ দ্য ট্রানজিস্টর হচ্ছে ট্রানজিস্টরটাকে প্রস্তুত করে দেওয়া হলো যে সে অ্যাক্টিভ রিজিয়নে কাজ করবে অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার। এইবার বায়াসিং কমপ্লিট হয়ে গেলে ডিসি সিগন্যালের ওপরে
আমি তাকে একটা এসি ইনপুট সিগন্যাল দেব যেটাকে কিনা ও অ্যাম্প্লিফাই করবে। What is biasing? Biasing refers to the establishment of suitable DC voltages and currents of the transistor so that the desired Q point or operating point may be set in the active or linear region of the transistor output characteristics. আমরা যদি ট্রানজিস্টর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর এই পার্টিকুলার জোনে একটা ট্রানজিস্টরকে অপারেট করাই, তবেই সেটা অ্যাক্টিভ রিজিয়নে কাজ করবে। এবং আমরা জানি অ্যাক্টিভ রিজিয়নেই একটা ট্রানজিস্টর কিন্তু অ্যাম্প্লিফায়ার হিসেবে কাজ করে, স্যাচুরেশন বা কাট অফ রিজিয়নে কিন্তু সেটা অ্যাম্প্লিফিকেশন করতে পারে না। এবং এই যে তোমরা ডিসি লোড লাইনটা দেখলে যেটা কিনা বায়াসিং ভোল্টেজ ভিসিসির ওপরে ডিপেন্ড করছে, সেই ভিসিসির ভ্যালুটা যত আমরা চেঞ্জ করব, আমরা দেখব অপারেটিং পয়েন্টগুলো কিন্তু চেঞ্জ হতে থাকছে। যেরকম ধরো প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি ভিসিসির একটা অন্য ভ্যালু দিই, তাহলে কিন্তু কার্ভটা নিচে চলে আসছে। ভিসিসির ভ্যালুটা ধরো কমিয়ে দিলাম, তাহলে কার্ভের ইন্টারসেকশন পয়েন্টস উইথ দ্য ডিসি লোড লাইনের ইন্টারসেকশন পয়েন্টস উইথ দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখো চেঞ্জ হয়ে গেছে। এবং আবার যদি নতুন ভ্যালু অফ আমি ভিসিসি দিয়ে বায়াসিং করি, সেখানে দেখো কিউ পয়েন্টস গুলো, অপারেটিং পয়েন্টস গুলো আবার চেঞ্জ হয়ে গেছে। আবার আরেকটা অন্য ভ্যালু অফ যদি আমি ভিসিসি দিই, সেখানেও কিন্তু দেখবো কিউ পয়েন্টস বা অপারেটিং পয়েন্টস গুলো চেঞ্জ হয়ে গেছে। এই ক্ষেত্রে এমন ভাবে বায়াসিং ভোল্টেজটা চেঞ্জ করা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে রয়েছে। কিন্তু এরকম করতে করতে যদি বায়াসিং এর ভ্যালুটা এমন হয় যে সেটা অ্যাক্টিভ রিজিয়নকে ছাড়িয়ে গেল, বা সেটা স্যাচুরেশন জোনে চলে এলো, বা সেটা কাট অফ রিজিয়নে চলে এলো, তাহলে কিন্তু সেটা আর অ্যাম্প্লিফিকেশন করতে পারবে না। তো বায়াসিং হচ্ছে সেই প্রসিডিওরটা যে আমি এমন বায়াস ভোল্টেজ সেট করব যে ডিসি লোড লাইনের ইন্টারসেকশন পয়েন্টস উইথ দ্য ট্রানজিস্টর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অ্যাক্টিভ রিজিয়ন অফ অপারেশন অফ দ্য ট্রানজিস্টরে থাকবে, যাতে কিনা ও সাকসেসফুল বা ফেথফুল অ্যাম্প্লিফিকেশন করতে পারে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেরকম পরীক্ষা হলে যাওয়ার আগে যদি তোমার প্রস্তুতিটাই ভুল থাকে, তাহলে প্রশ্নপত্র যখন তুমি হাতে পাবে, তুমি উত্তর ঠিকঠাক দিতে পারবে না। ঠিক একইভাবে এখানেও ট্রানজিস্টরেও বায়াস ভ্যালু অফ দ্য ভোল্টেজ আমাকে এমনভাবে ফিক্স করতে হবে যাতে কিনা যে অপারেটিং পয়েন্ট অফ দ্য ট্রানজিস্টর থাকছে সেটা কিন্তু অ্যাক্টিভ রিজিয়নেই হয়। এবং এই বায়াস ভোল্টেজের ভ্যালু চেঞ্জ করে করে আমরা দেখতে পারলাম অপারেটিং পয়েন্টকে কিন্তু আমরা একটু চেঞ্জ করতে পারি, মুভ করতে পারি। এই কন্ট্রোলটাকেই বলা হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং। ট্রানজিস্টরকে বায়াস করে দেওয়া হচ্ছে, আগে থেকেই বায়াস করে দেওয়া হচ্ছে যে ও যেন অ্যাক্টিভ রিজিয়ন বা লিনিয়ার রিজিয়নে অপারেট করতে পারে এবং অ্যাম্প্লিফিকেশন সাকসেসফুলি বা ফেথফুলি করতে পারে। এবার আমরা দেখব সার্টেন সার্কিট কনফিগারেশনস, যেটার মাধ্যমে আমরা একটা বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে প্রপারলি বায়াস করতে পারি। We will see three circuit configurations for setting up proper DC bias voltage and current in BJT, namely fixed bias circuit, collector to base bias circuit, ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিট। একটা ট্রানজিস্টরকে বায়াস করতে গেলে প্রপার ভ্যালু অফ বায়াসিং ভোল্টেজ এবং বায়াসিং রেজিস্ট্যান্স আমাদেরকে কানেক্ট করতে হবে। এবার তোমরা যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাদের এই তিনটে যে কনফিগারেশনস রয়েছে তার প্রপার ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন নেই যে কিভাবে একটা সার্কিট অন্য সার্কিটের থেকে বেশি স্টেবল। স্টেবিলিটি অফ দ্য সার্কিট মানে হচ্ছে আমরা যে কিউ পয়েন্ট গুলো দেখলাম, সেই কিউ পয়েন্ট গুলো কতটা ফিক্সড থাকছে, তার টেম্পারেচারের সাথে সাথে ভেরিয়েশন অফ স্টেবিলিটি বা ভেরিয়েশন অফ পজিশন হচ্ছে না, তার উপর ভিত্তি করে একটা সার্কিট কতটা স্টেবল ডিটারমাইন করা হয়। এবং এই যে বিভিন্ন কনফিগারেশন অফ বায়াস সার্কিট, এইগুলো কিন্তু ভিত্তি হচ্ছে যে কার স্টেবিলিটি কত বেশি, কিন্তু সেই স্টেবিলিটি কিভাবে মাপে বা স্টেবিলিটি ফ্যাক্টর কি, সেটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। শুধুমাত্র এই তিনটে কনফিগারেশনের টোপোলজি বা সার্কিট কনফিগারেশন কি সেটা তোমাদের জানতে হবে, যেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। প্রথম কনফিগারেশন হচ্ছে ফিক্সড বায়াস সার্কিট। এটা হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড অ্যান্ড ইজি মডেল অফ ট্রানজিস্টর বায়াসিং। দেখো এখানে একটা কমন এমিটার সার্কিট আমরা নিয়েছি। এখানে একটা বেস রেজিস্ট্যান্স রয়েছে যেটা বায়াসিং এ হেল্প করছে, এবং কালেক্টর বা লোড রেজিস্ট্যান্স রয়েছে
যেটা দুটো প্যারালালি কানেক্টেড হচ্ছে একটা সোর্স অফ ডিসি ভোল্টেজ ভিসিসি, এবং এখানে বেস টু এমিটার ভোল্টেজটা হচ্ছে ভিবিই, কালেক্টর কারেন্ট হচ্ছে আইসি, বেস কারেন্ট হচ্ছে আইবি। তো এইটা হচ্ছে সিম্পলেস্ট মডেল যেভাবে আমরা ফিক্সড বায়াস করতে পারছি একটা সার্কিটকে, একটা ফিক্সড ভ্যালু অফ ভোল্টেজ আমরা দিতে পারছি। নেক্সট কনফিগারেশন হচ্ছে কালেক্টর টু বেস বায়াসড সার্কিট। দেখো এই সার্কিটে কি হচ্ছে, এখানে কিন্তু ভিসিসি ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স আরসির সাথে, সেখান থেকে ব্রাঞ্চ হয়ে বেস রেজিস্ট্যান্স কিন্তু বেসে কানেক্টেড হচ্ছে, এবং এখানে কিন্তু আরসির থ্রু দিয়ে আইসি প্লাস আইবি বোথ কালেক্টর কারেন্ট আর বেস কারেন্ট দুটো ফ্লো করছে। তারপর সেটা ডিভাইড হয়ে যাচ্ছে বেসে আইবি বা বেস কারেন্টে এবং কালেক্টর আইসি। তো এটাকে কালেক্টর ফিডব্যাক বায়াসও বলে, যেহেতু কালেক্টর থেকে একটা ফিডব্যাক পয়েন্ট এসে বেসে ঢুকছে। তো কালেক্টর টু বেস বায়াস সার্কিটের স্টেবিলিটি ফিক্সড বায়াস সার্কিটের থেকে বেশি হয়, কিন্তু সেটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন তোমাদের নেই, শুধুমাত্র ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের আছে, বাট এই কোর্সটা ডিজাইন করা হচ্ছে ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস, সেই জন্য আমি এই ডেরিভেশনটা ইনক্লুড করছি না। According to your syllabus, third configuration of bias হচ্ছে voltage divider bias। এই ধরনের সার্কিটে যে বায়াসিং ভোল্টেজ ভিসিসি রয়েছে সেটাকে একটা ভোল্টেজ ডিভাইডার, যেটা কিনা একটা প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স আর ওয়ান আর আর টু এর মাধ্যমে ফিড করা হচ্ছে বেসে, এবং তার সাথে প্যারালালি রয়েছে লোড রেজিস্ট্যান্স বা কালেক্টর রেজিস্ট্যান্স আরসি, আর এখানে একটা এমিটারেও রেজিস্ট্যান্স কানেক্টেড থাকতে পারে বা নাও থাকতে পারে, এটা একটা ক্যাপাসিটর দিয়েও শর্টেড থাকতে পারে। তো এই ধরনের বায়াস ডিভাইডার বায়াস হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড বায়াস সার্কিট। তার কারণ হচ্ছে যেহেতু এখানে আর ওয়ান আর আর টু দুটো বায়াসিং রেজিস্টার আমরা ইনপুটে ইউজ করছি, এর ম্যাগনিটিউডটা চেঞ্জ করে আমরা কিন্তু কতটা ভ্যালু অফ ভোল্টেজ বেসে পড়বে সেটা চেঞ্জ করতে পারবো, এবং ভিসিসি কে ফিক্সড রেখে আমরা বায়াসিং ভোল্টেজটাকেও কিন্তু বেসে চেঞ্জ করতে পারছি, বায়াস কারেন্টটাও চেঞ্জ করতে পারছি। তো এই জন্য আমার কাছে অনেকটা ফ্লেক্সিবিলিটি আসছে when I am trying to bias the circuit of common emitter। তো এই তিনটে commonly used circuit configuration for biasing তোমাদের শুধুমাত্র টোপোলজি জানতে হবে, এবং সেটাকে ড্র করে ব্রিফলি লিখতে হতে পারে যে তার কি কি কম্পোনেন্টস রয়েছে।